গারু চক্রবর্তী ভোরবেলা বাজার করে বাড়ি ফিরছিলেন। তখন পাড়ার ছেলেরা তাকে ডাক দিয়ে পুজোর জন্য চাঁদা চায়। গারু গর্বের সাথে তাদেরকে বলে, 5 বছর পর আমার ছেলে বাড়ি আসছে, এবার পুজোর চাঁদা টাকায় নয়, পাউন্ডে দেব। 1 পাউন্ডে কত হয় হিসেব করে রাখো। সবাই খুশি হয়ে চলে যায়। ভেতরে যাওয়ার আগে গারু বাড়ির নেমপ্লেটটা মুছে দেয়। বাড়িটার প্রতি তার ভীষণ মায়া, একদম নিজের সন্তানের মতো। গারু তার স্ত্রী গঙ্গাকে বলে, মা যেমন 10 মাস 10 দিন সন্তান পেটে রাখে, সন্তানের প্রতি নারীর টান জন্মায়, তেমনি সারা জীবন গায়ে খেটে গারু নিজের সন্তানের মতোই বাড়িটা বানিয়েছেন। গারুর হার্টের সমস্যা রয়েছে, যার জন্য তার তেল মশলা জাতীয় খাবার খাওয়া বারণ। গঙ্গা রাগ করে বলে, খেয়ে নাও, জয় বলেছে এবার এসে আমাদেরকে সাথে নিয়ে যাবে, ওখানে তোমার ট্রিটমেন্ট করাবে। গারু উত্তেজিত হয়ে বলে, এই বাড়ি ছেড়ে আমি 1 পাও যাব না। মরতে হলে এখানেই মরব। এখানে গারুর সঙ্গী কাঞ্চন বেশ মজার মানুষ। সে বলে, একদম ঠিক। গারু আরও বলে, এবার আসুকো, ওকে যদি এবার বিয়ে না দিয়েছি আমার নাম গারু চক্রবর্তী না। কাঞ্চন জিজ্ঞেস করে, নতুন নাম কিছু ভেবেছেন কাকু? এরপর দৃশ্যপট আসে লন্ডন শহরে। স্কুল প্রোগ্রামের জন্য ছোট ছোট বাচ্চারা অনেক সুন্দর করে সেজেছে। সেখানে মিমমিম নামের বাচ্চা মেয়েটি দেবীরূপে সেজে বাবার জন্য অপেক্ষা করছে। আজকের প্রোগ্রামে প্রতিটি বাচ্চা তার অভিভাবকের সাথে পারফরমেন্স করবে। ওদিকে দেখা যায় জয়কে কাজ শেষ করে মিমমিমের স্কুলে রওনা দিয়েছে, আর বারবার সময় দেখছে। স্কুল ফাংশনে নাম ধরে ডাকা হচ্ছে। ছোট ছোট বাচ্চারা একের পর এক এসে পারফরমেন্স করেছে। এরপর মিমমিমের পালা আসে। 2 বার ডাকা হলেও সে সামনে আসে না, কারণ তার বাবা তখনও আসে নাই। বিচারকরা শো শেষ করার কথা বলে, ঠিক তখনই মিমমিম একাই স্টেজে ওঠে। সবাই ছোট্ট মিমমিমকে দেখে ভীষণ মুগ্ধ হয়। মিমমিম মন খারাপ করে বলে, আমার বাবা একজন শেফ, সে সময় মতো আসতে পারেনি, তাই আমি একাই এসেছে। তার কথা শুনে সবাই মন খারাপ করে। ঠিক তখনই জয় সেখানে হাজির হয়ে যায়। বাবাকে দেখে মিমমিমও খুব খুশি হয়ে যায়। মিমমিমের কাছে জয় শুধুমাত্র তার বাবা নয়, তার মায়ের ভূমিকাও সম্পূর্ণরূপে পালন করে। বাবা মেয়ে এভাবেই বিদেশি শহরে দিন কাটতে থাকে। এদিকে ইন্ডিয়াতে গারুর নাতনি মিমমিম যে তার স্কুল ফাংশনে ফার্স্ট হয়েছে, সেই খুশিতে সে সকলকে মিষ্টি খাওয়ায়। গারুর হাই সুগার আছে, তারপরও খুশিতে সে নিজেও মিষ্টি খাওয়া শুরু করে। গারুর ইন্ডিয়াতে ছোট একটা হোটেল ব্যবসা রয়েছে। সে হোটেলের দেখাশোনা করছিল। এই সময় জয় ফোন করে। গারু জিজ্ঞেস করে, কোথায় আছিস? জয় বলে, কাজ করছি। গারু বলে যে আজকে দিদিভাইয়ের জন্মদিন, আর আজকেও কাজ করতে হলো। গত 2 বছর ধরে দিদিভাইয়ের সাথে শুধু ভিডিও কলে কথা বলি, তোর সময়ই হয় না দেশে আসার। জয় বলে, আমি তো তোমার স্বপ্ন পূরণ করতেই এসেছি। তুমি তো চেয়েছিলে লন্ডনের মতো জায়গায় আমার নিজের একটা রেস্টুরেন্ট হোক। গারু বলে, আরও এগিয়ে যা, আর এগিয়ে যাওয়ার সময় কখনো পিছন ফিরে তাকাবি না। জয় বলে, আমি কলকাতায় আসছি, ফেরার সময় তোমাকে আর মাকে নিয়ে আসব। গারু বলে যে আমার বুকে ব্যথা কেন হয় জানিস? তুই আমার কথা শুনিস না তাই। একা মেয়েকে বড় করা এত সহজ না, আমার কথা শোন, তুই একটা বিয়ে করে নে। এই মুহূর্তে হেড শেফ আসলে কোনো মতে কথা শেষ করে জয় ফোনটা কেটে দেয়। হেড শেফ অন্য পাশে গিয়ে একটা মেয়ের সাথে ফ্লার্ট করতে শুরু করে। মেয়েটির নাম মধু। যাই হোক, মধু কাস্টমারের অর্ডার করা খাবারের ডেজার্ট আইটেম তৈরি করে দেয়, যেটা টেস্ট করে কাস্টমার খুব প্রশংসা করে আর শেফকে দেখতে চায়। তবে হেড শেফ 2 নাম্বারই করে, বরং নিজেই কাস্টমারের সামনে যায়। জয় ইশারা করে মধুকে শান্ত থাকতে বলে। আসলে এটা প্রথম নয়, সে প্রায়ই এমন করে। এই হেড শেফের নাম হচ্ছে সাকিব ঝান্ডু। কাস্টমারকে নিজের নামে রিভিউ দিতে বলে ঝান্ডু কিচেন রুমে ঢুকে পড়ে আর মধুকে আজকে রাতে তার সাথে কফি খাওয়ার অফার করে। তবে মধু সরাসরি বলে, স্যার আমি তো কফি খাই না। এ কথা শুনে ঝান্ডু তার আফসোসের কথা বলতে শুরু করে। তবে এসব কথা কানে না নিয়ে মধু নিজের কাজে ব্যস্ত থাকে। এই মুহূর্তে জয় এসে বলে, স্যার একটা আর্জেন্ট কাজ এসছে, আমাকে বেরোতে হবে। এই বলেই জয় মিমমিমের স্কুলে চলে যায়। শিক্ষক জানায় তার ছাত্রীর ব্যাগে মোবাইল ফোন পাওয়া গেছে। কথাটা শুনে জয় অবাক হয়ে যায়। মেয়েকে রাগ না করে বরং ভালো করে বুঝিয়ে বলে কাজটা সে ঠিক করে নাই। মিমমিম আদুরে গলায় বলে, আজকে আমার জন্মদিন, আমি ভেবেছিলাম মাম্মা আজ সারাদিন আমার সাথে থাকবে, তাই তো আমি সাথে ফোনটা নিয়ে গিয়েছিলাম। অর্থাৎ ফোনে মিমমিমের মায়ের ছবি আছে, সেটা কাছে থাকা মানেই মা কাছে থাকা। জয় তার ছোট্ট মেয়ের জীবনে মায়ের অভাব বুঝতে পারে, তাই সে মেয়েকে জড়িয়ে ধরে। এবার মিমমিম জেদ ধরে যে সে বাবার সাথে তার রেস্টুরেন্টে যাবে। জয় মেয়েকে রেস্টুরেন্টে নিয়ে গেলে মধু তার জন্য একটা বার্থডে কেক বানিয়ে দেয়। কথায় কথায় মিমমিম আর মধুর মধ্যে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়। মিমমিম বলে, আজ আমার মা কাছে থাকলে আমি মাকে জড়িয়ে ধরতাম। এই কথা শুনে মধু মিমমিমকে জড়িয়ে ধরে। রাতের বেলা মিমমিম জয়কে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা, মাম্মার সাথে তোমার কোথায় দেখা হয়েছিল? জয় তখন তার অতীতের স্মৃতিতে মনে করে। ভিক্টোরিয়ার পাশে জয় প্রথমবার তার ভালোবাসার মানুষকে দেখেছিল। এরপর বন্ধুত্ব থেকে ভালোবাসা, আর সম্পর্কের পূর্ণতা পায় বিয়েতে। বিয়ের পরে তারা ইউএসএ সেটেল হয়ে যায়।
জয় সবসময় তার ভালোবাসার মানুষের খেয়াল রাখত, প্রায় সময় নিজের হাতে রান্না করা খাবার খাওয়াতো। এরপরেই তাদের জীবনে নতুন অতিথির আসার সুখবর এলো। বাবা মায়ের অনুরোধে তাদের নতুন অতিথির জন্ম কলকাতাতেই হয়। তবে হঠাৎ করেই জয়ের স্ত্রী অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার জানায় আপনার স্ত্রী আর বেঁচে নেই। হঠাৎ করেই তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। নিমিষেই খুশির মুহূর্তগুলো দুঃখে পরিণত হয়। ছোট মেয়েটি সকলের আদর পায়, শুধুমাত্র তার মায়ের আদর থেকে বঞ্চিত হয়। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর জয় সিদ্ধান্ত নেয় সে তার মেয়েকে নিয়ে ইউএসএ চলে যাবে। ফ্যামিলির সবাই বলে সে একা হাতে মেয়েকে সামলাতে পারবে না, কারণ একটা বাচ্চাকে মানুষ করতে গেলে 24 ঘন্টা মায়ের হাড় ভাঙা পরিশ্রম করতে হয়, দিনরাত মাতে জেগে থাকতে হয়। আর জয়কে তো ইউএসএ গিয়ে কাজ করতে হবে, বাচ্চা মেয়েটিকে কে দেখবে? জয় বলে সব বাচ্চারাই তাদের মা, দিদা, মাসি, পিসির কাছে বড় হয়, মিমমিম না হয় আমার কাছেই মানুষ হবে। এই বলে ফ্যামিলির সকলের কাছ থেকে সে বিদায় নেয়। বিদেশে গিয়ে একা হাতে পরিবার আর নিজের কাজ সামলায়। দিন শেষে মনে মনে ঠিকই তার স্ত্রীর শূন্যতা অনুভব করে। এই হচ্ছে জয়ের বড় বোন, যার নাম বাবি, আর তার হাজবেন্ড বিষ্ণু। জয়ের আসার খবর শুনে সে সিদ্ধান্ত নেয় কিছুদিন বাপের বাড়িতে থাকবে। পরদিন জয় ইন্ডিয়াতে পৌঁছায়। অনেকদিন পর বোনের সাথে ভাইয়ের দেখা। বোন পরম আদরে তার ভাইকে ভেতরে নিয়ে আসে। ছেলে আর নাতনিকে পেয়ে সকলেই খুব খুশি। গারু তার নাতনিকে পরম আদরে একটা সোনার চেন আর পায়েল গিফট করে। পরক্ষণেই জয় তার শাশুড়ি মায়ের সাথে দেখা করে। মিমমিম নানা বাড়িতে গিয়ে তার মায়ের ছোটবেলাকার ছবিগুলো দেখতে শুরু করে। জয় তার শাশুড়িকে বলে, এই পুজোর কয়টা দিন মা আপনি যদি আমাদের বাড়িতে গিয়ে থাকতেন তাহলে খুব খুশি হতাম। শাশুড়ি মা বলে, আচ্ছা ঠিক আছে, একটা কথা বলি, রাগ করো না। আমরা আগেও অনেকবার বলেছি এভাবে আর কতদিন একা থাকবে? তুমি আমার নাতনির জন্য যা করছো তার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না, কিন্তু আমার মেয়েও তো আর কখনো ফিরে আসবে না। ওর মা হয়ে আমি তোমাকে বলছি, একবার ভেবে দেখো। রাতের বেলা দেখা যায় বাবাও তার ছেলের জীবন নিয়ে টেনশনে রয়েছে। গারুও তার ছেলেকে বলে, তুই দিদিভাইয়ের জন্য কোনো কিছুরই কমতি রাখবি না, কিন্তু মেয়েকে বড় করতে হলে একজন মায়েরও প্রয়োজন রয়েছে। আমাদের কথা শুনলে তোর ভালো হবে জয়। জয় বলে, বাবারা ভালো থাকার জন্য বাঁচে না, বাবারা ভালো রাখার জন্য বাঁচে। আমি আমার মেয়েকে নিয়ে ভালো আছি। এই বলেই চলে যায়। পরদিন পুজোর অনুষ্ঠানে সকলেই আনন্দে মেতে উঠেছে। মিমমিমও অনেক মজা মাস্তি করছে। জয়ের দুলাভাই আর বাবাও বিদেশ থেকে আনা লাল পানি পান করে। এই বিষয়টা টের পেয়ে বড় বোন প্রচুর রেগে যায়। খাবার টেবিলে বসে নিজের স্বামীকে রাগ দেখিয়ে খাবার দেয়, আর মাতাল বাবাকে পরম আদরের সহিত খাবার পরিবেশন করে। মানে একই নিয়ে ব্যক্তিত্ব ভেদে দুই রূপ দুই জায়গায় দেখায়। পরদিন সকালে জয় তার বাবাকে বলে, বাবা, জীবনে আমি একজনকে হারিয়েছি। এই শহর আমার ভালোবাসার মানুষকে নিয়ে গিয়েছে, তুমিও আমার সাথে চলো। গারু বলে, তোমরা আমার কথা বোঝো না কেন? এখানে কি করে সব ছেড়ে যাব আমি? এই যে ঘর বাড়ি, শহর, এসব জুড়ে কত মায়া রয়েছে। জয় বলে, আমিও তো চাই এই বয়সে তোমাদের খেয়াল রাখতে। আমি কয়েকদিন ছুটি বাড়িয়ে নেই। এর মধ্যে দিদি তুই বাবার পাসপোর্টটা করে দিস, মাসের প্রথম সপ্তাহে চলে যেতে হবে। গারু রেগে বলে, তোর ভাইকে বলে দিস আমি যখন বলেছি যাব না তো যাব না, আর পাসপোর্টও দেব না। মরতে হলে এখানেই মরব, এখান থেকে কোথাও যাব না। এই বলে গারু ওপরে চলে যায়। ওপরে গেলে দেখতে পায় তার নাতনি ফোনে মধুর সাথে কথা বলছে। গারু যেন ছেলেকে বিয়ে দেওয়ার একটা সুযোগ পেয়ে যায়। সে কথায় কথায় মধুর ব্যাপারে সব ইনফরমেশন নিয়ে নেয়। গারু জানতে পারে মধু এখনও অবিবাহিত, আর সে বর্ধমানের বাসিন্দা। গারু জিজ্ঞেস করে, মিমমিম আর ওর বাবাকে তোমার কেমন লাগে? মধু বলে, মিমমিম তো আমার বেস্ট ফ্রেন্ড, আর স্যার খুব ভালো একজন মানুষ, তাকে আমরা সবাই ভালোবাসি। গারু খুশি হয়ে যায়। কথা শেষ করে নিচে নেমে ছেলের সামনে পাসপোর্ট ফেলে বলে, আমি লন্ডন যাব, তুই দ্রুত সব ব্যবস্থা কর। বাবার কথা শুনে জয় তো অবাক হয়ে যায়। বাবা বলে, এবার আমি তোর মন ঠিক করতে যাব। জয় কথাটা হেসে উড়িয়ে দেয়। পরবর্তীতে জয় বাবা মা সহ লন্ডনে ফিরে আসে। গঙ্গা জয়ের ঘর দেখে বলে, কত বড় বাড়ি রে তোর। জয় বলে, আমি এখানে ভাড়া থাকি মা, আর উপরতলায় বাড়িওয়ালা থাকে। এদিকে গারু অস্থির হয়ে বসে আছে, কখন মিমমিমের ফ্রেন্ডের সাথে দেখা করবে। সেজন্য পরদিন জয় কাজে ফিরে সকলকে গিফট দেয়। মধুকেও একটা শাড়ি গিফট করে, যা দেখে ঝান্ডুবামের আবার মাথা গরম হয়ে যায়। যাই হোক, সে আনোয়ার শেখ নামে একজন নতুন শেফের সাথে পরিচয় করিয়ে দেয়, যে কিনা পাকিস্তান থেকে এসেছে। তাই কাশ্মীর আর ভারতের মতো জয় আর আনোয়ারের মধ্যে যেন কোনো ঝামেলা না বাঁধে, ঝান্ডুবাম আগেই সতর্ক করে দেয়। রাতের বেলা বাড়ি ফিরে একজোড়া জুতো দেখে জয় বাবাকে জিজ্ঞেস করে, বাড়িতে কেউ এসেছে বাবা?
বাবা বলে আমার গেস্ট এসেছে। জয় অবাক, লন্ডনে বাবার অতিথি? তখনই মধু সামনে হাজির হয়। বাবা বলে ওকে আমি ডেকেছি, তুই ফ্রেশ হয়ে আয়, আমরা একসাথে ডিনার করব। জয় অনেকটা অবাক হয়ে যায়। খাবার টেবিলে বসে বাবাকে জিজ্ঞেস করে, তুমি ওকে চিনলে কি করে? বাবা বলে, আমি আসল হিরেকে চিনতে কখনো ভুল করি না। এ সময় মিমমিমের গলায় খাবার আটকে যায়। তখন মধু পরম যত্নে নিজের হাতে তাকে খাইয়ে দেয়। পরবর্তীতে গারু জয় আর মধুকে বলে রোববার দিন যেন তারা অফিস থেকে ছুটি নেয়। ওই দিন তারা সপরিবারে লন্ডনটা ঘুরে দেখবে। এরপর রোববার দিন ঘোরাফেরা শুরু হয়ে যায়। গারু দূর থেকে লক্ষ্য করে ছেলে আর মধুর সম্পর্কের গভীরতা বাড়ে কিনা। ছুটি কাটানো শেষ হলে ঝান্ডুবাম বলে, কোম্পানি আপনাকে 3 মাসের স্যালারি দিয়ে রিলিজ করে দিয়েছে, যাতে আপনি আপনার পরিবারের সাথে আরও বেশি সময় কাটাতে পারেন। আজ থেকে আপনার এই জায়গায় আনোয়ার সাহেবকে নিযুক্ত করা হলো। জয়ের চাকরি গিয়েছে দেখে সকলেরই মন খারাপ হয়ে যায়। গারু তার নাতনিকে নিয়ে পার্কে সময় কাটানোর সময় লক্ষ্য করে অপর প্রান্তে জয় বসে আছে। দুজনেই বাড়ি ফিরলে গারু জিজ্ঞেস করে, তোকে আজ এমন লাগছে কেন? জয় বলে, সারাদিন কিচেনে ছিলাম, কাজের খুব প্রেশার, তাই এরকম লাগছে। গারু বুঝতে পারে নিশ্চয়ই কোনো গণ্ডগোল হয়েছে। পরদিন গারু তার ছেলেকে ফলো করে দেখতে পায় ছেলেটা সারাদিন বাইরে থাকে। বাড়ি ফিরে এসে জবের জন্য অ্যাপ্লাই করে। এভাবে কয়েকদিন গারু তার ছেলেকে ফলো করতে শুরু করে। তবে হুট করে একদিন রাস্তার মধ্যে অসুস্থ হয়ে যায়। অনেক রাত হয়েছে, বাবা বাড়ি ফেরেনি। মার কাছ থেকে এ বিষয়টা জানতে পেরে জয় অনেকটা রেগে যায়, কারণ বাবা নাকি প্রতিদিনই এমন বাইরে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরেই পুলিশ এসে তার বাবাকে বাড়িতে পৌঁছে দেয়। গারুর শরীর খুব ক্লান্ত, তবে সে তার ছেলের ওপর রাগ করে আছে। জয় জিজ্ঞেস করে, সকাল থেকে কোথায় ছিলে? গারু বলে, তুই কি আমাকে সব কথা বলিস যে আমি তোর কথার উত্তর দেব? এই বলেই সে চলে যায়। আসলে জয় নতুন চাকরি পাচ্ছে না। এর পেছনেও মূল কারণ হচ্ছে ঝান্ডুবাম। সে সব রেস্টুরেন্টেই জয়ের নামে আগাম নোটিশ পাঠিয়ে দিয়েছে, যাতে করে জয় কোথাও চাকরি না পায়। ছেলেরা এমন পরিস্থিতি দেখে গারু মনে মনে একটা সিদ্ধান্ত নেয় এবং একদিন জয়কে বলে, তুই অন্যের আন্ডারে কাজ করা বন্ধ কর আর নিজের স্বপ্ন পূরণ কর। জয় বলে, যা স্যালারি পাই 80% সংসার খরচ আর বাড়ি ভাড়া, আর মেয়েটার স্কুলে চলে যায়। বাকি 20% দিয়ে এই লন্ডনের মতো শহরে কিছু করার পরিস্থিতি থাকে না। গারু বুকে হাত দিয়ে বলে, বয়স হয়ে গিয়েছে, তাই বলে ভাবিস না যে গারু চক্রবর্তী শেষ হয়ে গিয়েছে। তোর বাবা এখনও বেঁচে আছে। তুই যদি তোর মেয়ের জন্য সব কিছু করতে পারিস, তাহলে আমিও আমার ছেলের জন্য সব কিছু করতে পারবো। এই নে, আমার অ্যাকাউন্ট থেকে তোর অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা ট্রান্সফার করে নে। জয় অবাক হয়ে বলে, তুমি এত টাকা কোথায় পেলে? গারু বলে, 40 বছর ধরে একটা হোটেল চালাচ্ছি, সেই থেকেই জমিয়েছি। আমরা তোর ছোটবেলা থেকেই তোর নামে ফিক্সড ডিপোজিট করেছিলাম। জয় বলে, তুমি অনেক কষ্ট করেই টাকাগুলো জমিয়েছ, আমার লাগবে না। জয় বলে, আমার কথা শোন, তোর বাবা রাস্তা থেকে শুরু করেছে, তুইও রাস্তা থেকে শুরু করবি, দেখবি একদিন অনেক বড় হবি তুই। জয় বলে, আচ্ছা ঠিক আছে, তবে এই টাকাটা আমি খুব শিগগিরই ফিরিয়ে দেব। গারু বলে, এই টাকা নিয়ে কি আমি স্বর্গে যাব? এই সব তো তোবের জন্যই করেছি। জয় কান্না করে বাবাকে জড়িয়ে ধরে। পরবর্তীতে বাবা ছেলে মিলে একটা ফুড ট্রাক কেনে, বাজার সদাই করে ফুড ট্রাকের কার্যক্রম শুরু করে দেয়। তবে দেখা যায় আশেপাশে মানুষজন অন্য সব খাবার ভ্যানে খেতে যায়। জয়ের গাড়ির কাছে তেমন একটা কাস্টমার পাওয়া যায় না। তাই কাস্টমার ফেরাতে গারু একটা প্ল্যান করে। লন্ডনের সব খাবারই সকলেই পরিচিত, তবে পান্তা ভাতের সাথে কেউই পরিচিত নয়। তাই গারু এবার ছেলের দোকানে ভেজ আর নন ভেজ পান্তার ব্যবস্থা করে, আর বিদেশিরাও এই খাবারের প্রতি আগ্রহী হয়। ধীরে ধীরে তাদের দোকানে ভিড় পড়তে শুরু করে। কিন্তু এবার পুলিশ বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তাদের ফুড ট্রাক এখান থেকে সরাতে বলে। কিন্তু বাঙালি বলে কথা, গারু পুলিশকে ঘুষ দিতে চায়। জয় তার বাবাকে ইশারায় মানা করে। পুলিশ সোজাসুজি বলে দেয় কোনো প্রকার ঘুষ দিলে বাধ্য হয়ে তাকে অ্যারেস্ট করে ফেলবে। তাই গারু এবার এক কর্নারে ডেকে নিয়ে পুলিশ অফিসারকে পান্তা খাওয়ায়। পুলিশ অফিসার পান্তা খেয়ে বেশ মজা পায় আর সেখান থেকে চলে যায়। ফুড ব্লগাররা গারুকে নিয়ে ভিডিও বানানো শুরু করে। পুরো শহরেই তাদের নাম ছড়িয়ে পড়ে, যার জন্য সেই রেস্টুরেন্টের মালিকের নজরও জয়ের ওপর পড়ে। যদিও বা ম্যানেজার তখন পর্যন্ত মালিকের কাছে জয়ের রেস্টুরেন্ট শেফ পরিচয়টা গোপন রাখে। জয়ের উন্নতি দেখে ঝান্ডুবামও জ্বলতে থাকে, যে কারণে মধুসহ আরও 3 জন চাকরি ছেড়ে দেয় এবং তারা 4 জন মিলে জয়ের সাথে দেখা করে আর তার সাথে কাজ করার সুযোগ চায়। জয় তাদেরকে পার্টনার হিসেবে রেখে দেয়। তাদের ব্যবসা ভালোই চলতে থাকে। একদিন ঝান্ডুবাম গোপনে নিজেই সেই পান্তা টেস্ট করতে যায়,
কিন্তু সকল কর্মচারীর নজরে ঠিকই ফেসে যায়। বেশ কিছুদিন পর গারু মধুর সামনে জয়কে জিজ্ঞেস করে, তোর মেয়ে আর তোর বাবা মধুকে খুব পছন্দ করে, এখন তোর মতামত কি বল? আর মধুকে বলে, তোমার তো কোনো আপত্তি নাই তাই না? তোমার বাবা মায়ের সাথে আমি কথা বলে নেব। মধু তার স্যারের দিকে তাকায়। গারু এক ঝাড়ি দিয়ে বলে, তোমার স্যারের বাবা যখন রাজি তখন তোমার স্যার আর কি বলবে? নাও প্রণাম করো। মধু প্রণাম করে। ছেলেকেও এক ঝাড়ি দিয়ে প্রণাম করতে বলে। ছেলেও তার বাবাকে প্রণাম করে। এবার গারু বলে, তুই তোর দোকান সামলাবি, মধু তোকে সামলাবে। এবার আমি চিন্তামুক্ত হয়ে কলকাতায় চলে যাব। পরদিন গারু তার নিজ বাড়িতে ফিরে আসে। তবে এইখানেই কাহিনীর মোড় ঘুরে দাঁড়ায়। ছেলের করুণ অবস্থা দেখে গারু আসলে নিজের বাড়ি বিক্রি করার জন্য অগ্রিম 50 লাখ টাকা নিয়ে জয়কে দিয়েছিল। আজ কোম্পানি তার দলবল সহ এসে বাড়িটি ঘুরে দেখে যায়। তারা বাড়ি ভেঙে বিশাল ফ্ল্যাট বানাবে। তাই চাচাকে আজকেই জায়গাটি ছেড়ে ভাড়া বাসায় থাকতে বলা হয়। এই কথা শুনে গারুর মেয়ে খুব কষ্ট পায় এবং গারুকে বলে, সব মেয়েকে বিয়ের পর বাপের বাড়ি ছেড়ে চলে যেতে হয়, কিন্তু একটা জিনিস বোঝো, বাবার বাড়িটা বাবার বাড়িই হয়। আর সেই বাবার বাড়িটাই যদি না থাকে তাহলে সব স্মৃতিগুলো মুছে যায়, তাই না বাবা? বাবা বলে, তোকে আমার দিব্যি, তুই জয়কে এ ব্যাপারে কিছুই বলবি না। পরদিন সকালে গারুর চোখের সামনে বাড়ি থেকে সব বের করা হচ্ছে। সমস্ত জিনিসপত্র ট্রাকে গুছানোর পর গারু তার প্রাণের চেয়েও প্রিয় বাড়িটি ছেড়ে চলে যায়। এরপর একটা ভাড়া বাড়িতে গিয়ে ওঠে। এত বড় ধাক্কা সহ্য করতে না পেরে গারুর শরীর আরও খারাপ হয়ে যায়। একসময় গারু প্রায় বিছানায় পড়ে যায়। এই শুনে জয় দেশে আসে বাবাকে দেখতে। তবে এসে বাড়ি পরিবর্তন দেখে অবাক হয়ে যায়। গঙ্গাও নিজের সন্তানকে দেখে কান্নায় ভেঙে পড়ে। মিমমিম পরম আদরের সাথে দাদার মুখে হাত দিয়ে তার দাদুভাইকে ডাকতে শুরু করে। গারুর হুঁশ ফিরে আসে। সে খুশিতে কোনোমতে অসুস্থ শরীর নিয়ে উঠে বসে আর নাতনিকে জড়িয়ে ধরে। জয় কোনো কথা বলতে পারে না, চুপচাপ বাবাকে জড়িয়ে ধরে কান্না করে। পরিবেশ একটু স্বাভাবিক হলে জয় বলে, এত কিছু হয়ে গেল, একবার বুঝতেও দিলে না, একবার তো বলতে পারতে। চাকরি না পেলে অন্য কিছু করতাম, তুমি বাড়িটা বিক্রি করতে গেলে কেন? তুমিই তো বলতে মধ্যবিত্ত পরিবার শুধু টাকায় চলে না, আবেগেও চলে। তুমি বাড়িটা বিক্রি না করে তো হোটেলটা বিক্রি করতে পারতে। বাবা বলে, যেদিন তোর নিজের সংসার হবে সেদিন তুই বুঝতে পারবি। হোটেলের টাকায় আমার নিজের সংসার সহ আরও 5টা সংসার চলে, তাদের পথে বসাই কি করে বল? একটা সন্তানকে আগলে রাখতে গিয়ে আর একটা সন্তানকে হারিয়ে ফেলেছি, তুই আমাকে ক্ষমা করে দিস। জয় তার বাবাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। পরক্ষণেই জয় সেই ব্রোকারের কাছে গিয়ে বলে, আমরা বাড়ি বিক্রি করব না, আপনি বাড়িটা ছেড়ে দিন। ব্রোকার বলে, বাবা ছেলের সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব দেখেই তো এত বয়স পর্যন্ত এসেছি, কি সমস্যা? বোনকে ভাগ বেশি দিতে হবে নাকি? আচ্ছা তাহলে আমি আপনাকে আরও 5 লাখ টাকা বাড়িয়ে দিচ্ছি। জয় বলে, বাবা মা যদি সন্তানের জন্য কিছু রেখে যায় সেটা হচ্ছে আশীর্বাদ, আর আশীর্বাদ কখনো কম বেশি হয় না। আমরা বাড়িটা বিক্রি করব না, বাবা তখন একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল, আমি ওই 50 লাখ টাকা ফেরত দিয়ে আমাদের বাড়ি আমরা নিয়ে নেব। ব্রোকার হেসে বলে, আপনার বাবা তার দাম অনুযায়ী 50 লাখ টাকায় বিক্রি করেছে, আর এখন আমার কাছ থেকে বাড়ি ফেরত নিতে হলে আপনাদের আমার দাম অনুযায়ী 2 কোটি টাকা দিতে হবে। বাড়ি ফিরে জয় হিসেব করে দেখে তার চারিদিকের জমানো টাকা পয়সা মিলিয়েও 52 লাখ টাকার বেশি হবে না। তাই মধুকে ফোন করে বলে, আমার ফুড ট্রাকটা বিক্রি করতে হবে, তোমরা চিন্তা করো না, তোমাদের কোনো একটা ব্যবস্থা করে দেব। এই মুহূর্তে জয়ের বোন ডেকে বলে, ভগবান হয়তো আমাকে অনেক কিছু দেয়নি, কিন্তু যা দিয়েছে তাতেই আমি খুশি। আজ থেকে একটা কথা দিতে হবে, তুই তোর মেয়েটার জন্যে হলেও তোর বাড়িটা ফিরিয়ে আন। বিয়ের সময় বাবা আমাকে গয়না দিয়ে বিদায় দিয়েছে, বাবার বাড়িটাই যদি না থাকে গয়না দিয়ে কি হবে? আমি আমার সব গয়না তোকে দিয়ে দেব। জয় বলে, তোর গয়না আমি নিতে পারবো না দিদি। পরদিন সকালে বাড়ির ব্যাপারে জয় ব্রোকারকে ফোন দেয়। সে ফোনটা রিসিভ করে বলে, আজকে আমি খুব ব্যস্ত আছি, এ ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। আসলে ব্রোকারের বাড়িতে আজকে বড় অনুষ্ঠান রয়েছে, তবে দুর্ভাগ্যবশত সকালবেলা ক্যাটারিংয়ের লোকজন অ্যাক্সিডেন্ট করে ফেলে, তাই রান্না নিয়ে তারা নিজেরাই বিপাকে পড়ে যায়। এই সময় জয়ও খুঁজতে খুঁজতে ব্রোকারদের বাড়িতে চলে আসে। জয় এসে ব্রোকারকে রিকোয়েস্ট করতে থাকে। ব্রোকার বলে, আমি নিজেই অনেক বিপদে আছি, আপনি এখন চলে যান। সামনেই তারা সমস্যার ব্যাপারে কথা বলছিল। সব শুনে জয় অনুষ্ঠানের তত্ত্বাবধানে থাকা ব্যক্তিকে বলে, আমি রান্না জানি। পরক্ষণে গারুড হোটেলের সমস্ত রাঁধুনি ব্রোকারের বাড়িতে চলে আসে আর রান্নার আয়োজনে শুরু করে দেয়। তবে রান্নার মেনু কার্ডে আদিকালের 2টো স্পেশাল মেনুর কথা লেখা ছিল। একটা খাবারের রেসিপি জয়ের জানা ছিল, তবে অন্যটা ছিল না।
মোটামুটি সব রান্না কমপ্লিট, শুধুমাত্র ভেটকি ষষ্ঠরঙ্গা রেসিপিটা পারে না। এই বিষয়ে তাদের গবেষণা চলছে। এই মুহূর্তে ব্রোকার এসে রান্নাঘরে জয়কে দেখে রেগে অপমান করে বাইরে বের করে দেয়। আসলে সে জানে না জয়ই রান্নার তত্ত্বাবধানে রয়েছে। বাইরে বেরিয়ে জয় বাবাকে ফোন করে, তবে বাবার ফোন বন্ধ পাওয়া যায়। তাই আবারও ম্যানেজারকে ফোন করে বলে, আপনি বলেছিলেন ভেটকি ষষ্ঠরঙ্গা রেসিপিটা সাদা রঙের হয়। ষষ্ঠ অর্থ 6টি, যেহেতু সাদা হয় তার মনে সব মশলাই সাদা ব্যবহার করতে হবে। এবার রাঁধুনি তার মাথা খাটিয়ে তার টিমের সকল মেম্বারদের রান্নার রেসিপি বলতে থাকে। অনেক কষ্টে তাদের রেসিপি কমপ্লিট হয়। এই মুহূর্তে ব্রোকার চলে আসে আর তাকে টেস্ট করতে দেয়া হয়। যদিও সে টেস্ট করে এমন মুখের ভঙ্গি করে মনে হয় যেন খুব খারাপ হয়েছে। এই সময় পরিবারের সবচেয়ে সম্মানী গুরুজন চলে আসে আর খাবার টেস্ট করে খুব প্রশংসা করে। এবার মেহমানদের আপ্যায়ন করা হয়। তারা খুব আনন্দের সাথে খাবার খেয়ে নেয় এবং প্রশংসায় পঞ্চমুখ হয়। ম্যানেজার সম্পূর্ণ বিষয়টা খুলে বলেন, আজকে যদি জয় না থাকতো তাহলে হয়তো এইভাবে সমস্ত গেস্ট না খেয়েই চলে যেত। তার বড় একটা বেইজ্জতি হতো। জয় হাত জোর করে বলে, আপনি আমাকে 2 কোটি টাকা বলেছিলেন। সত্যি বলতে আমি 2 কোটি টাকা জোগাড় করতে পারিনি, তবে 50 লাখ টাকা এনেছি, বাকিটা পরে না হয় দিব। ব্রোকার বলে, আমার 2 কোটি টাকাই লাগবে। এই মুহূর্তে বাড়ির মুরব্বি চলে আসে। ম্যানেজার বলে, আপনি মূল রাঁধুনিকে ধন্যবাদ দিতে চেয়েছিলেন না? এই হচ্ছে সেই ব্যক্তি যে না থাকলে আজকে হয়তো অনুষ্ঠানটাই মাটি চাপা পড়ে যেত। মুরব্বি বলে, আমি খুব ভোজনরসিক টাইপের। এমন স্বাদ ছোটবেলায় মার হাতে পেয়েছিলাম, অনেক দিন আর পাইনি। জয় বলে, জীবনে সুযোগ পেলে 2টো জিনিস ছাড়ি না, রান্নার সুযোগ পেলে কখনো ছাড়ি না, আর বাবা মার কষ্ট দেখলে চুপ করে বসে থাকতে পারি না। মুরব্বি বলে, কি হয়েছে তোমার বাবার? সংকোচ না করে বলো। জয় সব কিছু খুলে বলে। সব শুনে মুরব্বি ব্রোকারকে বলে, ব্যবসা করছিস কর, কিন্তু কারো চোখের জল ফেলিস না। একটা কথা মাথায় রাখিস, বাপ কেউ ছাড়ে না। ত্রাগুজপত্র যা আছে ওকে দিয়ে দে। বাবার কথায় বাধ্য হয়ে ব্রোকার সব কিছু ফিরিয়ে দেয়। মুরব্বি জয়ের কাছে গিয়ে বলে, বাবা মাকে ভালোবাসার মতো ভালোবাসা পৃথিবীতে এখনও জন্মায়নি। জয় মুরব্বির কাছ থেকে আশীর্বাদ নিয়ে সোজা বাড়িতে চলে যায়। বাড়িতে গেলে জানা যায় গারু নাকি অনেকক্ষণ আগে বেরিয়ে গিয়েছে। জয় বুঝতে পারে বাবা তার পুরনো বাড়িতে রয়েছে। জয় সোজা সেখানে চলে যায়। বাবা বারান্দা থেকে বাইরে তাকিয়ে আছে। জয় বলে, বাড়িটা আমি ফিরিয়ে আনতে পেরেছি বাবা। তুমি ছোটবেলা থেকে কত কষ্ট করে আমাকে আর দিদিকে মানুষ করেছ, বড় স্কুলে পড়িয়েছ, বড় কলেজে পড়িয়েছ, এমনকি বড় স্বপ্ন দেখতেও সাহায্য করেছ। এটার জন্য তুমি ঘাম রক্ত ঝরিয়েছ, আর আমাদের গায়ে একটা আঁচড়ও লাগতে দাওনি। আর তোমাকে কষ্ট করতে দেব না বাবা। এই দেখো তোমার বাড়ির দলিল, আর তোমাকে এই বাড়ি থেকে কেউ তাড়াতে পারবে না। এই বলে জয় তার বাবার শরীরে হাত দিতেই গারু জয়ের কোলে মাথা রেখে মৃত্যুবরণ করে। শেষ অবধি গারু যে নিজের কানে শুনতে পেয়েছে তার বাড়ি সে ফিরে পেয়েছে। এই শান্তি মনে নিয়ে সে পরকালে চলে যায়। এর 6 মাস পর এখনও গঙ্গা প্রতিদিন নিজের আঁচল দিয়ে স্বামীর রেখে যাওয়া বাড়ির নেমপ্লেটটা মুছে দেয়। জয় তার বাবার ভালোবাসার হোটেলের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছে। এদিকে মধুও জয়কে ফোন করে কলকাতায় চলে আসার কথা বলে। আর গল্পটা এখানেই শেষ হয়। গল্পটা কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।